আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টি থেকে প্রথম ও দ্বিতীয় সেশনের কাজগুলোকে কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। এই অধ্যায়ের শুরুতেই বলা হয়েছে খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে। বছরের শুরুতে নিশ্চয়ই তোমাদের স্কুলে অনেক অনুষ্ঠান লেগেই থাকে। তার ফাঁকে যদি একটা খেলাধুলার ইভেন্টের আয়োজন করা যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। আর এই খেলার ফাঁকে ফাঁকে বিজ্ঞানের অনেকগুলো বিষয় শেখা হয়ে গেলে তো এক দিলে দুই পাখি। এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনের শুরুতে বলা হয়েছে কেমন আছো তোমরা সবাই। বিজ্ঞান বিষয়ে বছরের প্রথম শিক্ষণ অভিজ্ঞতায় তোমাদের সবাইকে স্বাগতম। খুব সিরিয়াস পড়াশোনার আগে একটু খেলাধুলা নিয়ে বরং আলাপ করা যাক। খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে? তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকে আছো যারা বিভিন্ন খেলায় অনেক ভালো। কেউ হয়তো দাবা, কেউ হয়তো ক্যারাম বোর্ড, কেউ ফুটবল বা ক্রিকেট, কেউ বা হয়তো দৌড়ে খুব ভালো। তোমাদের যেসব খেলা খেলতে ভালো লাগে সেটা দিয়ে স্কুলে একটা আয়োজন করলে কেমন হয় বলো তো? তবে সেজন্যই এই আয়োজনের সমস্ত কাজটাই তোমাদেরকেই করতে হবে। আয়োজনের জন্য শুরুতেই ঠিক করে নাও কী কী ইভেন্ট তোমাদের এই খেলায় থাকবে। কিছু পরিচিত ইভেন্ট থাকতে পারে যেমন দৌড়, ভার্নিক্যাপ, ক্যারাম বোর্ড ইত্যাদি। এর বাইরেও তোমরা যদি কোনো ইভেন্ট রাখতে চাও সেটা নিজেরা কথা বলে ঠিক করে নাও। ক্লাসে সবাই 5-6 জনের ছোটো ছোটো দলে ভাগ হয়ে যাও। দলের কে কোন খেলায় অংশগ্রহণ করতে চাও সেটা ঠিক করে নাও। ক্লাসে মোট কতগুলো দল হলো হিসাব করো এবং তোমাদের মধ্যে এক বা একাধিক দল মিলে এক একটি ইভেন্ট আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে। সেই অনুযায়ী কাজ ভাগ করে নাও। চূড়ান্ত খেলাধুলার ইভেন্টের জন্য একটা তারিখ ঠিক করে নাও। এ ব্যাপারে শিক্ষকের পরামর্শ নিতে পারো। কোনো একটা ছুটির দিন এই আয়োজন করা যেতে পারে, কিংবা কোনো একদিন স্কুলের পরের ফাঁকা সময়টা তো তোমরা এই আয়োজন করতে পারো। চূড়ান্ত খেলার আগে সবগুলো ইভেন্ট নিয়ে বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন। শুরুতে সবচেয়ে পরিচিত আইটেম দৌড়, তার প্রস্তুতি নেওয়া যাক। দৌড় প্রতিযোগিতার দায়িত্বে যেসব দল থাকবে তারা প্র্যাকটিসের সময়টাতেও সকল শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে এবং কাদের পারফরমেন্স ভালো তা দেখে সেই অনুযায়ী চূড়ান্ত খেলায় কারা কারা অংশগ্রহণ করতে পারে তার একটি তালিকা তৈরি করবে। শুরু করা যাক প্র্যাকটিস সেশন। দৌড়ের প্র্যাকটিসে তোমাদের দল থেকে কে অংশগ্রহণ করেছে তার নামটা এখানে লিখে রাখো। তোমরা এখানে এই খালি জায়গাটিতে তোমাদের দল থেকে দৌড় প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছে তার নামটি লিখে রাখবে। প্র্যাকটিস তো হলো, এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোনো দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে? খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ের ট্র্যাক শেষ হয়, ওই যে যেখানে সবাই লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখানটাতে এসে কেউ হুট করে থেমে যেতে পারে, নাকি তাকে আরও কিছুটা দৌড়ে তারপর থামতে হয়? আমি তোমাদেরকে এখানে এই প্রশ্নগুলোর সম্ভাব্য নমুনা উত্তর কী হতে পারে তা দেখিয়ে দিব। নমুনা উত্তরটি হলো দৌড়বিদ কোনো স্থানে হঠাৎ করে থেমে যেতে পারে না, তাকে আরও কিছুটা দৌড়ে তারপর থামতে হয়। আমরা যদি যে কোনো দৌড় প্রতিযোগিতায় একটু খেয়াল করে দেখি কোনো দৌড়বিদ তাদের গন্তব্যস্থানে এসে থেমে যেতে পারে না। তারা গন্তব্যস্থানটিকে অতিক্রম করে আরও কিছুটা সামনে চলে যায়। তারপর বলা হয়েছে শুধু দৌড়ের কথাই বলছি কেন, গাড়িতে, বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি, নাকি সামনের দিকে ঝুঁকে যাই? এই ঝুঁকে যাওয়ার ফলে অনেক সময় বড় বড় দুর্ঘটনাও ঘটে থাকে, যে কারণে সবসময় যাত্রীদের গাড়ির সিট বেল্ট বেঁধে রাখতে বলা হয়। এখন ভেবে দেখো এই ঝুঁকে যাওয়ার কারণটাই বা কী? কেনই বা আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না?
আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই প্রশ্নটার সম্ভাব্য নমুনা উত্তরটি কী হতে পারে। নমুনা উত্তরটি হলো, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ চলন্ত অবস্থায় বাসের সঙ্গে যাত্রী একই গতি প্রাপ্ত হয়, কিন্তু হঠাৎ বাস থেমে গেলে বাসের সঙ্গে যাত্রীর শরীরের নিচের অংশ স্থির হলেও উপরের অংশ পূর্বের ন্যায় গতিশীল থাকার প্রবণতা দেখায়, অর্থাৎ গতি জড়তার কারণে উপরের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ে। তারপর বলা হয়েছে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা ছোট পরীক্ষা করে দেখা যাক। একটি গ্লাসের উপর এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রাখো। এবার জট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নাও। কী ঘটছে? মুদ্রাটি কি গ্লাসের ভিতরে গিয়ে পড়েছে কেন? আগের দুইটি উদাহরণ থেকে দৌড় ও গাড়ি ব্রেকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ? এখানে একটি পরীক্ষার কথা বলা হয়েছে। পরীক্ষাটিতে বলা হয়েছে একটি গ্লাসের উপর একটি শক্ত কাগজ রেখে তার উপর যদি একটি মুদ্রা রাখা হয় এবং খুব দ্রুত কাগজটিকে সরিয়ে ফেলা হয়, তাহলে মুদ্রাটি কাগজের সঙ্গে সরে না গিয়ে গ্লাসের মধ্যে পড়ে যাবে। এখানে মুদ্রাটি কাগজের সঙ্গে সরে না গিয়ে গ্লাসের মধ্যে পড়ে যাওয়ার কারণ কি হতে পারে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মুদ্রাটি কাগজের সঙ্গে সরে না গিয়ে গ্লাসের মধ্যে পড়ে যাওয়ার কারণটি কী, এবং আগের দুইটি উদাহরণ অর্থাৎ দৌড় ও গাড়ির ব্রেকের ঘটনার সঙ্গে এই ঘটনাটির কী মিল রয়েছে। তোমরা এই নমুনা উত্তরটি নিচের ফাঁকা জায়গায় লিখবে। নমুনা উত্তরটি হলো, একটি গ্লাসের উপর একটি শক্ত কাগজ রেখে কাগজটির উপর একটি মুদ্রা রেখেছি। তারপর কাগজটি দ্রুত সরিয়ে নিলাম। দেখা গেল যে মুদ্রাটি কাগজের সঙ্গে সরে না গিয়ে গ্লাসের ভিতরে পড়ে গেল, কারণ প্রথমে কাগজের সঙ্গে মুদ্রাটিও স্থির ছিল, কিন্তু হঠাৎ কাগজটিকে দ্রুত সরিয়ে নেওয়া হলে কাগজটি গতিশীল হলেও মুদ্রাটি পূর্বের ন্যায় স্থির থাকার প্রবণতা দেখায়, অর্থাৎ স্থিতি জড়তার কারণে মুদ্রাটি নিজ অবস্থানে স্থির থাকতে চায়, কিন্তু নিচে কোনো অবলম্বন না থাকায় মুদ্রাটি গ্লাসের ভিতরে পড়ে যায়। আগের দুইটি উদাহরণ অর্থাৎ দৌড় ও গাড়ি ব্রেকের ঘটনার সাথে এই ঘটনার মধ্যে জড়তার দিক থেকে মিল রয়েছে, তবে আগের উদাহরণ দুইটি গতি জড়তার আর গ্লাসের মধ্যে কয়েন পড়ে যাওয়ার উদাহরণটি স্থিতি জড়তার। এরপর বলা হয়েছে, এবার শিক্ষক সহ তোমার অন্য সহপাঠীদের সাথে আলাপ করে দেখো তারা কি লিখেছে। তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে বল, চাপ ও শক্তি অধ্যায়ে নিউটনের প্রথম সূত্র এবং স্থিতি জড়তা ও গতি জড়তা সম্পর্কে পড়ে নাও। তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় নিউটনের প্রথম সূত্র এবং স্থিতি ও গতি জড়তা সম্পর্কে ভালো করে পড়ে নেবে। আমি তোমাদেরকে পৃথক একটি ভিডিওতে এই অংশটুকু খুব সুন্দর করে বুঝিয়ে দিব। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও লিঙ্কটি দেখে নেবে। তারপর বলা হয়েছে, কোনো বস্তুর তার নিজের অবস্থায় থাকতে চাওয়ার এই যে প্রবণতা, অর্থাৎ জড়তার ব্যাখ্যা কি বুঝতে পেরেছ? জড়তার আরও কিছু উদাহরণ কি তোমরা তোমাদের দৈনন্দিন জীবন থেকে দিতে পারবে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে জড়তার আরও কিছু উদাহরণ তোমাদের দৈনন্দিন জীবন থেকে দিতে পারো। নমুনা উত্তরটি হলো, দৌড়ানোর সময় আমরা হঠাৎ করে কোনো জায়গায় থামতে চাইলেও গতি জড়তার কারণে থামতে পারি না। এক্ষেত্রে আমরা কোথাও হঠাৎ করে থামতে গেলে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে পারি। অনেকগুলো বইয়ের স্তূপ থেকে মাঝের কোনো বইকে দ্রুত সরিয়ে নিলে বাকি বইগুলো সরে আসে না, যা স্থিতি জড়তার উদাহরণ। চলন্ত গাড়ি থেকে কেউ লাফ দিয়ে নামার চেষ্টা করলে মাটিতে আছড়ে পড়তে হয়, যা গতি জড়তার কারণে হয়ে থাকে। কোনো সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করে দিলেও সাইকেল গতি জড়তার কারণে কিছু দূর পর্যন্ত গতিশীল থাকে। এটি গতি জড়তার কারণে হয়ে থাকে। তারপর তোমাদের বলা হয়েছে, তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছো? তোশক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর দোলা বের করা হয়। এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও? এখানে এই প্রশ্নটির উত্তর কী হবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নমুনা উত্তরটি হচ্ছে, হ্যাঁ দেখেছি।
তোশক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর দোলা বের করার সাথে জড়তার সম্পর্ক রয়েছে। প্রথমে তোশক বা কম্বল ও এর সাথে লেগে থাকা দোলা উভয়েই স্থির থাকে। যখন তোশক বা কম্বল লাঠি দিয়ে পিটানো হয় তখন তোশক বা কম্বল দৌড়ে সরে গেলেও দোলা পূর্বের নেই একই স্থানে স্থির থাকার প্রবণতা দেখায়। অর্থাৎ স্থিতি জড়তার কারণে তোশক বা কম্বল থেকে ধুলাবালি সহজে আলাদা হয়ে যায়। তোশক বা কম্বলকে যখন লাঠি দিয়ে পিটানো হয় তখন লাঠির আঘাতে তোশক বা কম্বলগুলো তার পূর্বের স্থান থেকে কিছুটা দূরে সরে যায়, কিন্তু ধুলাবালিগুলো তার পূর্বের স্থানেই অবস্থান করে, যার কারণে সেটি পূর্বের স্থানে স্থির থাকার প্রবণতা দেখায় এবং কোনো কিছুকে আটকে থাকার জন্য অবলম্বন না পেয়ে সেই ধুলাবালিগুলো নিচে পড়ে যায়। এরপর তোমাদের বলা হয়েছে ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে? তোমাদের মধ্যে কারা কারা স্পিন বোলিং আর পেস বোলিং এর পার্থক্য জানো? যারা জানো না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো। এবার একটু ভেবে উত্তর দাও। স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন? এখানে এই খালি জায়গাটিতে নমুনা উত্তরটি কী হবে আমি তোমাদের তা দেখিয়ে দিচ্ছি। নমুনা উত্তরটি হলো স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করলেও পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন। কারণ স্পিন বোলারদের বলের গতি বৃদ্ধি করতে হয় না বলে আগে থেকেই অতিরিক্ত গতি জড়তার প্রয়োজন হয় না, তাই তিনি মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন। কিন্তু একজন পেস বোলার দূর থেকে ছুটে এসে বল করেন, কারণ তাকে বল করার সময় একজন বোলার যথেষ্ট গতি জড়তার সাথে বল ছুঁড়ে মারতে পারেন। এতে করে বল ছোড়ার সময় বলের গতি বৃদ্ধি পায়। তাই স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করলেও পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্টে জানাতে পারো। পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।